শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 16 মার্চ সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো প্রশাসনকে হাত করে উপনির্বাচনে হারানো হয়েছে, ধলাইয়ে এবার রেকর্ড বুটে জিতব, জোরালো দাবি ধ্রুবজ্যোতি পুরকায়স্থের। 6 রাজ্যের 8 আসনে উপনির্বাচন 9 ও 23 এপ্রিল। গৌরবের ভূমিকায় রুষ্ট, এবার দল ত্যাগের হুমকি সাংসদ প্রদ্যুৎ বরদলৈর। এই প্রথম 9 এপ্রিল এক দফাতেই রাজ্যে ভোট গণনা 4 মে। আজ থেকেই শুরু মনোনয়ন। 15 লক্ষ ভোট কর্মী নিয়োগ নির্বাচন কমিশনের। পদ্মনগর সহ একাধিক এলাকায় দুর্ভোগ চরমে, সমাধান না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি। দক্ষিণ হাইলাকান্দিতে ঝড়, শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি। 24 ঘন্টার মধ্যে সরকারি সম্পত্তি থেকে পোস্টার ব্যানার সরানোর নির্দেশ। তেলেঙ্গানায় বিষ দিয়ে 100 পথ কুকুরকে খুন, হত্যালীলার নেতৃত্বে পঞ্চায়েত প্রধান। একই পরিবারে ডবল কানেকশন নিষিদ্ধ, নির্দেশিকা জারি কেন্দ্রের। পাইপলাইনে গ্যাস থাকলে মিলবে না এলপিজি। এবং সর্বশেষ খবরটি হলো আসামকে বিশেষ নজরদারিতে রেখে জারি হলো কড়া নির্দেশিকা, নির্বাচনী প্রচারে ডিপ ফেক রুখতে কঠোর কমিশন। এবারে শুনুন বিস্তারিত খবর। বিজেপি প্রার্থীর নাম এখনও ঘোষণা না হলেও এর আগেই ধলাই আসনে জয়ী হবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন সদ্য নাম ঘোষিত কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ। 14 মার্চ শনিবার রাতে কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করেছে তাদের দলের হাইকমান্ড। নাম ঘোষণা হতেই প্রতিক্রিয়া ব্যক্ত করে ধ্রুবজ্যোতি পুরকায়স্থ বলেন, উপনির্বাচনে মাত্র 9,000 ভোটে হেরেছিলাম এবং সেটা উপনির্বাচন বলেই বলপূর্বক কংগ্রেসকে হারানো হয়েছিল। সরকার তথা প্রশাসন পুরোপুরি বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করেছিল উপনির্বাচনে। এরপরও সামান্য ভোটের ব্যবধানে আমাদের হার মানতে হয়েছে। আসলে তখন আমরা হারিনি, উপনির্বাচনে জোর করে আমাদের হারানো হয়েছিল। ধ্রুবজ্যোতি বলেন, এবার আর সেই পরিস্থিতি হবে না। উপনির্বাচনের পর থেকে দলাইয়ে আমাদের অর্থাৎ কংগ্রেস দলের শক্তি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি হয়েছে। আমরা টানা 2.25 বছর ধরে দলাইয়ের মানুষের সঙ্গে রয়েছি। এবার যেহেতু গোটা রাজ্য জুড়ে নির্বাচন, ফলে প্রশাসন আগের মতো জোর জুলুম করতে পারবে না। কংগ্রেস প্রার্থী হিসেবে এবার রেকর্ড ভোটে জয়ী হব আমি। উপনির্বাচনের হার এবার কোনোভাবে প্রভাব বিস্তার করবে না। কংগ্রেস প্রার্থী আরও বলেন, বিজেপি এবার আমাদের দুর্বল ভাবলে ভুল করবে। বিজেপি এবারের নির্বাচনে কোনোভাবেই ভোট চুরি করতে পারবে না। আমাদেরও শক্তি রয়েছে। ভোটের সময় বুথ জ্যাম করে দেওয়া, ছাপ্পা ভোট দেওয়া, বিজেপির এসব পরিকল্পনা সফল হতে দেবে না কংগ্রেস। কংগ্রেস পুরো শক্তি নিয়ে মাঠে নামবে, কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। পরবর্তী খবরটি হলো আসামকে বিশেষ নজরদারিতে রেখে জারি হলো কড়া নির্দেশিকা, নির্বাচনী প্রচারে ডিপ ফেক রুখতে কঠোর কমিশন। আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক প্রচারের ময়দানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার রুখতে রণকৌশল চূড়ান্ত করল ভারতের নির্বাচন কমিশন। বিশেষ করে ডিপ ফেক এবং কৃত্রিমভাবে তৈরি বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে কমিশন। এই লড়াইয়ে আসামকে একটি বিশেষ টেস্ট কেস বা পরীক্ষামূলক ক্ষেত্র হিসেবে গণ্য করা হচ্ছে, কারণ রাজ্যের বর্তমান রাজনৈতিক আবহে প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহারের পাশাপাশি ভুয়ো খবর ছড়িয়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী কোনো রাজনৈতিক দল বা প্রার্থী প্রতিপক্ষ নেতাকে হেয় প্রতিপন্ন করতে অথবা ভোটারদের বিভ্রান্ত করতে এআই প্রযুক্তির সাহায্যে কোনো কণ্ঠস্বর, দৃশ্য বা অডিও ভিডিও বিকৃত করতে পারবেন না। এই ধরনের অনৈতিক কাজে লিপ্ত থাকার প্রমাণ পাওয়া গেলে তথ্য প্রযুক্তি আইনের পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার অধীনে সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। কমিশন স্পষ্ট করে দিয়েছে যে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত প্রতিটি বিজ্ঞাপন বা ভিডিও আগে থেকেই অনুমোদিত হতে হবে এবং তাতে কোনো ধরনের কৃত্রিম পরিবর্তন করা যাবে না। আসামের মতো ভাষাগত ও জাতিগত বৈচিত্র্যপূর্ণ রাজ্যে এই প্রযুক্তির অপব্যবহার সামাজিক শান্তি ও সম্প্রীতি নষ্ট করতে পারে বলে আশঙ্কা করছে কমিশন। এই কারণে রাজ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়কে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে কমিশনের এক প্রবীণ আধিকারিক বলেন, প্রযুক্তির বিকাশ গণতন্ত্রের সহায়ক হওয়া উচিত, অন্তরায় নয়। তিনি আরও জানান, যদি কেউ এআই ব্যবহার করে ভুয়ো প্রচার চালায়
তবে তা শনাক্ত করার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলার জন্য একটি শক্তিশালী কারিগরি দল সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। কমিশনের এই কড়া বার্তার পর রাজনৈতিক দলগুলোর আইটি সেল বা তথ্য প্রযুক্তি শাখাগুলো এখন বাড়তি সতর্কতা অবলম্বন করছে। পাশাপাশি নির্বাচন কমিশন সাধারণ ভোটারদের প্রতিও বিশেষ আবেদন জানিয়েছে, কোনো সন্দেহজনক ভিডিও বা অডিও ক্লিপ বিশ্বাস করার আগে তার সত্যতা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসামের এই নির্বাচনে এআইর বিরুদ্ধে কমিশনের গৃহীত পদক্ষেপ আগামী দিনে দেশের অন্যান্য নির্বাচনের জন্য এক অনুকরণীয় মডেল হয়ে থাকবে। পরবর্তী খবরটি হলো, একই পরিবারের ডবল কানেকশন নিষিদ্ধ, নির্দেশিকা জারি কেন্দ্রের। ইরান ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির জেরে ভারতে তৈরি হয়েছে তেল সংকট। গ্যাসের দাম বেড়েছে ইতিমধ্যেই, তেলের দামও এভাবেই বেড়ে যাবে কিনা তা নিয়ে বাড়ছে আশঙ্কা। এলপিজির ঘাটতির আশঙ্কায় ছোটো ছোটো খাবারের স্টল থেকে শুরু করে রেস্তোরাঁ, বাড়ির হেসেলেও টানাপোড়েন চলছে। ইতিমধ্যেই পদক্ষেপ শুরু করেছে কেন্দ্র। এবার আরও একটি নির্দেশিকা জারি করা হলো, যেখানে বলা হয়েছে একই বাড়িতে দুটি কানেকশন রাখা যাবে না। অর্থাৎ কেউ যদি পাইপলাইনে গ্যাস ব্যবহার করেন তবে এলপিজি গ্যাস সিলিন্ডার রাখা বা রিফিল করা যাবে না। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাদের বাড়িতে ইতিমধ্যেই পাইপলাইনে গ্যাসের সংযোগ রয়েছে তারা যেন দ্রুত তাদের এলপিজি সিলিন্ডার ফিরিয়ে দিতে হবে। গত শনিবার জারি হওয়া এই নির্দেশিকা 2000 সালের এলপিজি সরবরাহ ও বন্টন নিয়ন্ত্রণ অর্ডারের সংশোধিত সংস্করণের অংশ। এতে স্পষ্ট বলা হয়েছে, যাদের বাড়িতে পাইপলাইনে গ্যাস রয়েছে তারা আর এলপিজি সিলিন্ডারের রিফিল নিতে পারবেন না। এমনকি নতুন এলপিজি সংযোগ নেওয়াও সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অর্থাৎ কোনো ব্যক্তি যার পিএনজি সংযোগ রয়েছে তিনি নিজের নামে এলপিজি সংযোগ রাখতে পারবেন না বা রিফিল নিতে পারবেন না। এমন ব্যক্তিদের তাদের এলপিজি সংযোগ অবিলম্বে সারেন্ডার করতে হবে। এদিকে ভারতের জ্বালানি আমদানির বড় অংশই আসে উপসাগরীয় দেশগুলি থেকে। এলপিজির 60% আমদানির মধ্যে 85 থেকে 90% এলপিজি আসে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশ থেকে। এগুলির অধিকাংশই হরমুজ প্রণালী ব্যবহার করে ভারতের দিকে যায়, কিন্তু আরব দুনিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে মার্চের প্রথম সপ্তাহ থেকে ওই সামুদ্রিক পথ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় ভারত বিপাকে পড়েছে। এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তির খবর দেয় ইরান। শনিবারই ভারতের কাছে ইরানের রাষ্ট্রদূত জানান, ভারতের একাধিক জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হলো, ফের তেলেঙ্গানায় কুকুরের গণহত্যা, অভিযুক্ত এবার পঞ্চায়েত প্রধান সঙ্গে পঞ্চায়েত সচিব। মানচেরিয়াল জেলার কৃষ্ণপুর গ্রামে 100টি কুকুরকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। পশুপ্রেমী সংগঠনের তরফে স্থানীয় থানায় পঞ্চায়েত প্রধান ও সচিবের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। উভয় অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি উঠেছে। পুলিশি তদন্তে জানা গিয়েছে, গত 7 থেকে 10 মার্চের মধ্যে হত্যালীলা চালানো হয়েছে। বিষাক্ত ইঞ্জেকশনের জেরে মৃত্যু হয়েছে 100টি পথ কুকুরের। এরপর মৃতদেহগুলি গ্রামের কাছে নদীর চড়ে পুঁতে দেওয়া হয় বলে অভিযোগ। স্থানীয় থানায় পথ কুকুর খুনের অভিযোগ দায়ের করেন সমাজকর্মী আদুলাপুরাম গৌতম। জানা গিয়েছে, অভিযুক্ত পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সচিব কুকুর হত্যার জন্য 2 ব্যক্তিকে ভাড়া করেন। এলাকার কুকুরগুলি একে একে গায়েব হয়ে যাওয়ায় গ্রামবাসীদের সন্দেহ হয়। তারাই পুলিশ এবং পশুপ্রেমী সংগঠনের সদস্যদের বিষয়টি জানান। যদিও অভিযুক্তরা দাবি করেছেন গ্রামে কুকুরদের উপদ্রব কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হলো, উত্তর পূর্ব ভারতের 2টি সহ দেশের 8টি বিধানসভা আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার 4টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা করার পাশাপাশি উপনির্বাচনের তারিখও জানান। কমিশন জানিয়েছে, ত্রিপুরার ধর্মনগর ও নাগাল্যান্ডের করিডাং জনজাতির জন্য আসনে ভোট গ্রহণ হবে 9 এপ্রিল। ওই একই সময় ভোট গ্রহণ করা হবে গোয়া এবং কর্ণাটকের 3টি আসনের উপনির্বাচনেও। তবে গুজরাট ও মহারাষ্ট্রের 3টি আসনে ভোট হবে 23 এপ্রিল। সব আসনেরই গণনা হবে 4 মে। কমিশনের দেওয়া তথ্য মতে ধর্মনগর বিধানসভা আসনে উপনির্বাচন প্রয়োজন হয় বিশ্ববন্ধু সেনের মৃত্যুর পর। তিনি ছিলেন ভারতীয় জনতা পার্টির নেতা এবং ত্রিপুরা বিধানসভার স্পিকার। 72 বছর বয়সী সেন দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর 2025 সালের 26 ডিসেম্বর বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে মারা যান। তিনি 4 বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।
2008 ও 2013 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে এবং পরে 2018 ও 2023 সালে বিজেপির প্রার্থী হিসেবে একই ধর্মনগর আসন থেকে জয়ী হন। অন্যদিকে নাগাল্যান্ডের করিডাং আসনে উপনির্বাচন প্রয়োজন হয় প্রবীণ নাগা নেতা ইমকম এল চিমচেনের মৃত্যুর কারণে। তিনি 2024 সালের 11 নভেম্বর গুয়াহাটির একটি বেসরকারি হাসপাতালে অসুস্থতার পর মারা যান। 75 বছর বয়সী ইমচেন 5 বার নাগাল্যান্ড বিধানসভা নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী খবরটি হলো, বিধানসভা নির্বাচনের মুখে কংগ্রেসে ফের রাজনৈতিক ভূমিকম্প। এবার সাংসদ প্রদ্যুৎ বরদলৈর দল ছাড়ার হুমকি দিয়ে এআইসিসির সাধারণ সম্পাদককে প্রেরণ করা চিঠি ভাইরাল হয়েছে। এপিসিসির সভাপতি গৌরব গগৈর ভূমিকায় অসন্তুষ্ট হয়ে কংগ্রেস সাংসদ প্রদ্যুৎ বরদলৈর এই চিঠি রাজনৈতিক মহলে আলোড়ন ফেলেছে। চিঠিতে সাংসদের অভিযোগ সরাসরি প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর বিরুদ্ধে। এতে স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর ভবিষ্যদ্বাণী নিয়ে। ভূপেন বোরার পর অপমানিত হয়ে দল ছাড়বেন সাংসদ প্রদ্যুৎ বরদলৈ, এই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী শর্মা। প্রশ্ন উঠছে, তার এই ভবিষ্যদ্বাণী কি এবার সত্য হওয়ার পথে? সে নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। সাংসদ প্রদ্যুৎ বরদলৈর অভিযোগ, লাহরিঘাটের কংগ্রেস বিধায়ক আসিফ নজরকে কেন্দ্র করে আসিফকে এবার দল টিকিট দিলে দল ত্যাগের হুমকি দিয়েছেন বরদলৈ। বরদলৈর অভিযোগ, গত বছরের 27 এপ্রিল বিধায়ক আসিফের ঘনিষ্ঠ এমদাদুল ইসলাম একাংশ দুর্বৃত্তকে নিয়ে বিধায়ক শিবামণি বোরা ও তার উপর আক্রমণ করেছিলেন। সেই ঘটনায় এমদাদুল ইসলামকে জেলে পাঠানো হলে বিধায়ক আসিফ তাকে জেল থেকে মুক্ত করেছিলেন। এই ঘটনার পর বিধায়ক আসিফ এমদাদুলকে গৌরব গগৈর ঘনিষ্ঠ করার প্রয়াস করেছিলেন। এ সম্পর্কে গৌরব গগৈকে অবগত করার পর তিনি একজন সিনিয়র নেতার কথাকে গুরুত্ব দেননি। এ ব্যাপারটি তিনি হাইকমান্ডকেও জানিয়েছেন। কেন্দ্রীয় নির্বাচন কমিটিকেও প্রমাণসহ আসিফ নজরের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছেন, যাতে এবার লাহরিঘাটে আসিফকে দলের টিকিট দেওয়া না হয়। তারপরে যদি আসিফ টিকিট পান তাহলে সেটা তার আত্মসম্মানে আঘাত করবে। এই অভিযোগ এনে সাংসদ প্রদ্যুৎ বরদলৈ কংগ্রেস ত্যাগের মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন বলেও চিঠিতে হুমকি দিয়েছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।